হাউ ডেয়ার ইউ? তোমার সাহস হলো কি করে আমাকে টাচ করার? সরি ম্যাম, আমি ইচ্ছে করে আপনাকে টাচ করি নাই। আপনি পড়ে যাচ্ছিলেন, তাই আপনাকে বাঁচাতে ধরেছি। এত বড় সাহস তোমার? সামান্য একজন স্টাফ হয়ে মুখে মুখে কথা বলছো? আমার মুখের উপর কথা বলার সাহস আজ পর্যন্ত কেউ দেখায়নি, আর তুমি সেখানে তর্ক করছো? আমি তো কোনো অপরাধ করি নাই ম্যাম, শুধু আপনাকে বাঁচাতেই তো। শাট আপ! একটা কথাও শুনতে চাই না তোমার মতো ছোট লোকের মুখ থেকে। গেট আউট! আবির কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে আসলো। এবার আসুন পরিচয় দেওয়া যাক। এতক্ষণ যে ধমকাচ্ছিল সে অফিসের বস তৃষা চৌধুরী। বাবার বয়স হওয়ার কারণে সে এখন কোম্পানি সামলাচ্ছে। আবির অফিসের সামান্য একজন স্টাফ। বাকি পরিচয় আস্তে আস্তে জানতে পারবেন। এদিকে তৃষার আগে ফুঁসছে, সামান্য একজন স্টাফ তাকে টাচ করায় তার ইগো হার্ট হয়েছে। কিরে আবির, কি হয়েছে? ম্যাম কি কিছু বলেছে? আরে তেমন কিছু না, জানিসই তো ম্যাম একটু রাগী। হ্যাঁ, সেজন্য যাকে যা খুশি বলতে পারে। আমরা গরিব বলে প্রতিবাদ করতে পারি না। হ্যাঁ, গরিবই তো। আবিরের ঠোঁটে বাঁকা হাসির কারণ বুঝতে পারল না আসিফ। আবির আসিফ একসাথে কাজ করে, সে অনুযায়ী ভালো বন্ধু হয়ে উঠেছে তারা। রাতে চৌধুরী ভিলায় মা, তাড়াতাড়ি খাবার দাও। তৃষার মা শাইলা বেগম এগিয়ে এলো তার কাছে। কিরে, মেজাজ এত গরম কেন? কি হয়েছে? আর বলো না মা, এক ছোট লোকের জন্য মেজাজ সকাল থেকে খারাপ হয়ে আছে। তোমাকে না বলেছি মানুষের সাথে ভালো ব্যবহার করতে? আর কি ভাষায় কথা বলছো? মা, বেশি জ্ঞান দিও না তো, এমনিতেই মেজাজ খারাপ, তারপর তোমার জ্ঞান শুনতে ভালো লাগছে না। শাইলা বেগম বিরক্ত মুখে মেয়ের দিকে চাইলেন। মেয়েটা এমন বদমেজাজি হয়েছে কেমন করে তিনি বুঝতে পারেন না। এই মেয়েকে নিয়ে তার চিন্তার শেষ নেই। বিয়ে হলে স্বামীর বাড়িতে টিকতে পারবে নাকি তার সন্দেহ আছে। তিনি দীর্ঘশ্বাস ফেলে খাবার বেড়ে দিলেন। রাতে তৃষা মনে মনে ফোন দিয়ে আটতে লাগলো কিভাবে আবিরকে শিক্ষা দেওয়া যায় অফিসে। মিস্টার আবির, এইসব কি কাজ করছেন আপনি? কাজের মধ্যে এত ভুল কেন? কি বলছেন ম্যাম? আমি দেখেই কাজ করেছি, ভুল তো হওয়ার কথা না। নিজের চোখ দিয়েই দেখুন। তৃষা ফাইলটা আবিরের দিকে এগিয়ে দিল। আবির দেখলো অনেক ভুল আছে ফাইলে, কিন্তু সে তো ঠিক করে কাজটা করেছে। এখন এত ভুল হলো কিভাবে বুঝতে পারছে না। সে তৃষাকে বলল, সরি ম্যাম, আসলে বুঝতে পারছি না এত ভুল কিভাবে হলো। আমি ঠিক করে কাজটা করেছিলাম। শাট আপ! এমনি কাজে ভুল করেছো, আবার মুখে মুখে কথা বলছো। জাস্ট 1 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে যেন পুরো কাজ কমপ্লিট পাই, না হলে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিব। আবিরের ভীষণ এগোতে লাগলো। সে কোনো কথা না বলে ফাইল নিয়ে ডেস্কে চলে গেল। আবির যেতেই তৃষা মনে মনে বাঁকা হাসি দিল। তোদের মতো ছোট লোককে কিভাবে শায়েস্তা করতে হয় এই তৃষা খুব ভালো করেই জানে। তুই শুধু দেখতে থাক তোর সাথে কি হয়। আবির আবার ভালো করে দেখে দেখে কাজ করছে। সে ভালোই বুঝতে পারছে তাকে ইচ্ছে করেই বিপদে ফেলতে যাচ্ছে। সেও কম নয়, তাকে এত সহজে হারাতে পারবে না। সে 50 মিনিটে কাজ কমপ্লিট করে দিতে গেল। তৃষা আবিরকে দেখে বুঝতে পারলো তার কাজ শেষ। আবিরের কাছে হেরে গেছে ব্যাপারটা ভাবতেই তার রাগে গা জ্বলে যাচ্ছে। আমার কাজ শেষ ম্যাম, আশা করছি এবার আর কোনো ভুল হয়নি। আপনি চেক করে দেখতে পারেন। তৃষার আগে ফুঁসতে ফুঁসতে ফাইল দেখতে লাগলো। ফোনে কোনো ভুল না হওয়ার কারণে সে আবিরকে কথা শোনাতে পারল না। এদিকে আবির বাঁকা হেসে মনে মনে বলল, তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আমাকে টেক্কা দেওয়া এত সহজ নয়। রাতে আবিরের বাড়িতে আবিরের মা আবিরকে খেতে দিয়ে তার পাশে বসলো। টুকটাক কথার মাঝে তাকে প্রশ্ন করলো, কি বাবা, বিয়ে কবে করবি? একা একা আর কতদিন থাকবো? তুমি তো জানো মা, তারপরও এই কথা বলছো। হ্যাঁ, জানি বলেই বলছি, অযথা সময় নষ্ট করো না। ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দেই তোমাকে। না মা, বাবার পছন্দ মতো আমি বিয়ে করব, এসব আর বলো না। তাই বলে এমন মেয়ে? আবির কিছু না বলে খাবার খেয়ে উঠে চলে গেল রুমে। তার বাবা তার বিয়ে সেই ছোটবেলায় ঠিক করে রেখেছে। তার বাবার পছন্দের উপর তার ভরসা আছে, তাই সে মনে মনে ভেবে রেখেছে সে তাকেই বিয়ে করবে। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। মিস্টার আবির, আমি চাই আজ মির্জা গ্রুপের মিটিংয়ে আপনি প্রেজেন্ট দেন। আমির একটু চমকে উঠল। তাকে এত বড় দায়িত্ব দিচ্ছে মানে কোনো ঘাপলা আছে। সে সেটা বুঝতে না দিয়ে বলল, অবশ্যই ম্যাম, আপনি যা বলবেন। তৃষা মনে মনে ফোন দিয়ে আসছে। আমির প্রেজেন্টেশন দিতে পারবে না, সে এই অজুহাত দেখিয়ে তাকে কাজ থেকে বের করে দিবে।
বিকাল 4টায় মিটিং আছে মির্জা গ্রুপের সাথে, তৈরি থেকো। ইয়েস ম্যাম। আবির ডেস্কে বসে ভাবছে কি এমন চাল চাললো তাকে নিয়ে। সে নিশ্চিত তাকে বড় কোনো বিপদে ফেলার প্ল্যান করছে তৃষা। বিকেলে মিস তৃষা, আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে আমাদের বোঝান। তৃষা আবিরকে ইশারা করতেই আবির এক এক করে সবকিছু বোঝাতে শুরু করলো। তৃষা তো অবাক, এত ভালো প্রেজেন্টেশন আবির কিভাবে দিচ্ছে। তার জানা মতে সামান্য একজন কর্মচারী এত ভালো প্রেজেন্টেশন কিছুতেই দিতে পারে না। তার কেমন যেন সন্দেহ হচ্ছে আবিরকে। অসাধারণ মিস্টার আবির, আপনি এত সুন্দর করে আমাদের বোঝালেন। আমি বুঝতে পারছি যে আপনাদের সাথে বিজনেস করলে আমার লাভই হবে। আমি এই ডিলটা ফাইনাল করলাম। তৃষা মুখে একটা মেকি হাসি ঝুলিয়ে কথা বলছে সারাফের সাথে। মনে মনে সে রেগে ফেটে পড়ছে। সে তো আবিরকে শায়েস্তা করার জন্য এমন করছিল। সে ভাবতেই পারেনি আবির কাজটা করতে পারবে। তারা একটা রেস্টুরেন্টে মিটিংটা করছিল। তৃষা চলে যেতেই একজন ওয়েটার এসে জিজ্ঞেস করলো, কি খাবেন স্যার? তেমন কিছু না, এক কাপ ব্ল্যাক কফি নিয়ে এসো। ওয়েটার মাথা নাড়িয়ে চলে গেল। আবির বসে বসে ভাবছে, আমাকে ছোট করার এত শখ, কিন্তু লাভের লাভ কিছুই হবে না। বাড়িতে এসে তৃষা রুমে এসে ভাঙচুর করছে। জিনিস ভাঙার শব্দ শুনে তার মা চলে এলো। তাকে ডেকে বলছে, কি হয়েছে তৃষা? জিনিস ভাঙছো কেন? কি হয়েছে বলো। তৃষার আগে চিৎকার করছে। সে এই ছোট লোকের কাছে বারবার হেরে যাচ্ছে, সেটা মানতে পারছে না। ওই ছোট লোকটার কাছে বারবার হেরে যাচ্ছি আমি, এটা কিছুতেই মানতে পারছি না। ওকে আমি অফিস থেকে তাড়াবো, তবেই আমার শান্তি। বিনা কারণে তাড়াবি কেন? ওই ছোট লোকটা আমাকে পদে পদে হারাচ্ছে, আমি এটা কিছুতেই মানতে পারবো না। এত রাগ জেদ ভালো না, সময় থাকতে শুধরে যাও। চলে যাও আমার রুম থেকে, কোনো কথা বলতে চাই না তোমার সাথে। শাইলা বেগম চলে গেল। এই মেয়ে একদম বেয়ারা হয়েছে, কারো কোনো তোয়াক্কা করে না, কাউকে সম্মান পর্যন্ত দেয় না। পরের দিন মিস্টার আবির, আমার জন্য এক কাপ কফি নিয়ে আসুন। এটা তো আমার কাজ নয় ম্যাডাম। আমার অফিসে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে, না হলে কাজ করার দরকার নাই। আবির কোনো কথা না বলে চলে গেল কফি আনতে। সে জানে তর্ক করে কোনো লাভ হবে না। একদম বেয়াদব এই মেয়ে। একবার যখন বলেছে তখন তা করিয়ে ছাড়বে। শুধু শুধু তর্ক করে মুখ ব্যথা করার দরকার নাই। কফি নিয়ে আসার পরে, এটা কি বানিয়েছেন আপনি? এটা কি মুখে দেওয়ার যোগ্য? আমি যেমন পারি তেমন বানিয়েছি ম্যাম। ঠিক আছে ঠিক আছে, আপনার কাজে যান। আবির বাঁকা হেসে চলে গেল। সে ইচ্ছে করেই খারাপ কফি বানিয়েছে, যাতে তাকে আর এসব কাজ করতে না বলে। এদিকে তৃষার মুডের পুরো 12টা বেজে গেল। তার এখন মাইন্ড ফ্রেশ করতে হবে। সে অফিস থেকে বাইরে চলে আসলো ক্লাবে। কিরে তিশা, মেজাজ হট কেন তোর? আর বলিস না, এক ছোট লোকের জন্য মেজাজ গরম হয়ে থাকে। কেন রে, প্রেমে পড়েছিস নাকি? আরে কি বলিস, ওই ছোট লোকটার প্রেমে আমি পড়বো? তৃষা কখনো এমন ফকিরের প্রেমে পড়ে না। দেখ, বেশি রাগ কিন্তু প্রেমের লক্ষণ। তোদের মাথা খারাপ হয়ে গেছে। তৃষারা কয়েকজন বান্ধবী মিলে পার্টি করতে আসছে। বড়লোকের বিগড়ে যাওয়া মেয়ে সে। এইসব পার্টি সে মাঝে মাঝেই করে। ড্রিঙ্ক করে রাতে বাড়ি ফিরে। বাবা মার কথাও খুব একটা শুনে না সে। আজ অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছে সে। রাত 2টা বেজে গেছে, এখনও তৃষা বাড়ি ফেরেনি। এবার শায়লা বেগমের খুব চিন্তা হতে লাগলো। সে আবিরকে কল করলো। বাবা, তৃষা তো এখনো বাড়ি ফিরেনি। কি বলেন আন্টি? এত বিকেলের দিকে বেরিয়ে গেছে অফিস থেকে? আমার খুব চিন্তা হচ্ছে, বাবা একটু দেখো না। আবির আচ্ছা বলে কল কেটে দিল। সে জানে তৃষা কোথায় থাকতে পারে। আর তো নতুন না, এর আগেও সে তাকে ক্লাব থেকে নিয়ে এসেছে। মাতাল হয়ে হুঁশ জ্ঞান কিছুই থাকে না। এদিকে ক্লাবে, এই ছেলে, তোমার সাহস কিভাবে হয় আমার কাছে আসার? আরে সুন্দরী, কি যে বলো না, কাছে না আসলে আদর করব কিভাবে? ইউ রাস্কেল। এভাবে বলো না মামনি, বকে লাগে। বেশি না, একটু আদর করব। ওর আদরের ডোজ সহ্য করার ক্ষমতা আছে তোর? কে রে? তোর বাপ। আবির এসে ছেলেটাকে মারতে শুরু করলো। তৃষা নেশায় বুঁদ হয়ে আছে। এখানে কি হচ্ছে তার ধারণাও নাই। আবির ছেলেটাকে ইচ্ছে মতো মেরে পকেট থেকে রিভলভার বের করে ছেলেটার কপালে ঠেকালো। ছেলেটা তো ভয়ে শেষ। সে বুঝতে পারেনি এত ছোট কাণ্ড এত দূর গড়াবে। সে আবিরের হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে শুরু করলো। আমার ভুল হয়ে গেছে স্যার, আমাকে মাফ করে দেন। জীবনেও আর ওনার দিকে তাকাবো না। শোন, আজ থেকে সব মেয়েকে মায়ের চোখে দেখবি।
আবিরের রিভলভার দেখে ছেলেটা এমনভাবে কাঁপছে যেন প্রাণটাও এখন বেরিয়ে যাবে। তৃষা অর্ধ চেতনার মধ্যে দাঁড়িয়ে, তার ভারসাম্য ঠিক নেই, কিন্তু সেই ছেলেটা পালিয়ে যেতে আবির ঝট করে তৃষাকে আগলে ধরে। এসব পার্টি, এসব লোকজন, কি করো তুমি নিজেকে নিয়ে তৃষা? তুই তুই এখানে কি করছিস? তোমার মা ফোন করেছিলেন, চিন্তায় ছিলেন। এখন চলো, বাড়ি নিয়ে যাচ্ছি। আমি কোথাও যাব না, আমি বস, আমি তৃষা চৌধুরী। তুই আমাকে অর্ডার দিতে পারিস না। আমি অর্ডার দেই না তৃষা ম্যাম, দায়িত্ব নেই। আবির তৃষাকে গাড়িতে তুলে নিজের জ্যাকেট গায়ে জড়িয়ে দিয়ে ড্রাইভ করতে লাগলো। তৃষা তখনও জানালায় মাথা ঠেকিয়ে থাকে। কখনো আবিরের দিকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করে, কিন্তু শেষমেশ ক্লান্ত হয়ে চোখ বন্ধ করে দেয়। বাড়ি ফিরে আল্লাহর রহমত, ভালো করে আনছো বাবা। হ্যাঁ আন্টি, ঘুমোচ্ছে এখন। মাথা ঘোরাচ্ছিল একটু, ড্রিঙ্ক করেছে অনেক। এই মেয়ে একদম শেষ করে দিবে আমাকে। শায়লা বেগম চোখ মুছতে মুছতে মেয়েকে রুমে নিয়ে গেলেন, আর আবির বের হয়ে পড়ল। মনটা তার ভারী হয়ে আছে, হয়তো রাগ আছে তৃষার প্রতি, কিন্তু স্নেহটাও উকি দেয় মাঝে মাঝে। পরের দিন অফিসে মিস্টার আবির, 1 মিনিট। বলুন ম্যাম। গতকাল রাতে কোন ব্যাপারে? বেশি ভাবার দরকার নেই, আমি দুর্বল না, শুধুমাত্র মার জন্য চুপ করে আছি, নয়তো তোমার জায়গা কোথায় তা ভালো করে দেখিয়ে দিতাম। আমি তো জায়গা খুঁজতে আসিনি ম্যাম, কাজ করতে এসেছি। তোমার মতো লোকেদের আমি চিনে ফেলি, খুব বেশি চালাকি করো না, একদিন ভুল করেই ফেলবে। ভুল করলে শাস্তি মাথা পেতে নেব, তবে ভুল না করেও দোষী হলে প্রতিবাদ করব। এই জায়গাটা আমার আত্মসম্মানের। তৃষা কিছু না বলে চলে গেল, কিন্তু তার মুখে সেই অদ্ভুত হাসি। ঠিক বোঝা যায় না সে রাগ করছে না অন্য কিছু ভাবছে। রাতে চৌধুরী বেলা। তৃষা, এই ছেলেটাকে নিয়ে তুই এত রেগে থাকিস না কেন? কাজ তো ভালোই করে। মা, তুমি জানো না ও কত চালাক। আমি ঠিক করেই ফেলেছি, এবার এমন এক খেলা খেলবো যে খেলায় হারতে হবে তাকেই। তুমি কি সিরিয়াসলি সময় নিয়ে আবিরকে বোঝাচ্ছ, নাকি শুধু তোমার ইগো নিয়ে লড়াই করছো? জানি না, না হয়তো দুটোই। অফিসে 1 সপ্তাহ পরে। সরি, কিরে আবির, খেয়াল করেছিস ম্যাডাম আজকাল তোকে কিছু বলেও না, আবার খেয়ালও রাখে। তার মানে তৃষা ম্যাম ধীরে ধীরে বদলাচ্ছেন? আরে ধুর, এই রাগী বসের ভেতর কোনো দিন প্রেম আসবে না। তুমি নিশ্চিত? অফিসের কফি শপে বসে আবির কাগজে কিছু ঠুকছে। তৃষা অফিসে ঢুকেই সবার মুখ দেখে বোঝার চেষ্টা করছে আজ আবার কে তার নিশানা হবে। চোখ সরাসরি এসে ঠেকলো আবিরের উপর। মিস্টার আবির, জি ম্যাম। আজ দুপুরে আমি একটা প্রেজেন্টেশন দিতে যাচ্ছি, তুমি আমার সাথে যাবে এবং আমার দরকার মতো সাহায্য করবে। নিশ্চয়ই ম্যাম, আপনি বললেই যথাসাধ্য করব। এবার কিন্তু ভুলচুক চলবে না, ক্লায়েন্ট অনেক গুরুত্বপূর্ণ। এবারও আপনি আমাকে হেয় করার ফাঁদ পাচ্ছেন তো না ম্যাম? হয়তো, আবার নাও, সময়ই বলবে। দুপুরে প্রেজেন্টেশন রুমে তৃষা সবার সামনে যখন কথা বলা শুরু করলো, তার কণ্ঠে আত্মবিশ্বাস ছিল, কিন্তু চোখ বারবার আবিরের দিকে যাচ্ছিল। আবির পেছন থেকে স্লাইড বদলে দিচ্ছে, সঠিক জায়গায় তথ্য তুলে ধরছে, যেন তৃষার প্রতিটা কথা আরও জোরালো হয়। আপনার প্রেজেন্টেশন খুবই প্রভাবশালী ছিল মিস চৌধুরী। আপনার টিমের তরুণ সদস্যটি আবিরের দিকে তাকিয়ে দারুণ সহায়তা করছে। হ্যাঁ, সে কখনো কখনো কাজের মতো কথা বলতেই পারে। ধন্যবাদ ম্যাম। গাড়িতে ফেরার পথে তুমি অনেক কিছু লুকাও, তোমার চোখে যে আত্মবিশ্বাস সেটা একজন স্টাফের চোখে থাকার কথা না। আমি জানি তুমি অনেক কিছু বলতে পারো, কিন্তু চুপ করে থাকো, সেটা আমাকে রাগিয়ে তোলে। মাঝে মাঝে চুপ থাকাটাই শক্তি ম্যাম। আপনি কথায় বিশ্বাসী, আমি কাজে। আমি ভাঙতে জানি, গড়তে না। তাহলে আপনি জানেন না, ভাঙা মানুষরাই সবচেয়ে বেশি ভালোবাসতে জানে। তৃষা চুপ করে গেল। আবিরের এই একটা লাইন যেন তার মনের ভিতর কাঁপন তুলে দিল। কেউ কোনোদিন তাকে এভাবে কথা বলেনি, কেউ তাকে ভাঙা মানুষ বলে চিনতে পারেনি। রাতে আজকে তোমার বেশ চুপচাপ লাগছে। মা, কখনো কি মনে হয়েছে আমি একজন ভালো মানুষ? আজ হঠাৎ এই প্রশ্ন কেন? একটা মানুষ আজ আমাকে ভাঙা বলল, কিন্তু সে বলল ভাঙা মানুষই সবচেয়ে ভালোবাসে। সেই মানুষটা যদি সত্যি বুঝতে পারে তোমার মনটা, তাহলে তাকে তুমি আর ছোট লোক বলো না। বুঝেছি মা,
কিন্তু মনটা বড় গোলমেলে হয়ে গেছে। পরদিন অফিসে। কিরে, আজ তো তোর জন্য দারুণ একটা খবর আছে। কি খবর? তোর নাম রিকমেন্ড করেছে তৃষা ম্যাম প্রমোশনের জন্য। কি বলিস? সে তো আমাকে সহ্যই করতে পারে না। কিন্তু তুই তো জানিস ও যা করে সামনে সবটা ইগোর খেলা, ভেতরে অন্য কিছু হয়তো ভাবছে। তাহলে কি রাগের আড়ালে কিছু জমছে? তৃষা নিজের রুমে আয়নার সামনে দাঁড়িয়ে। আবির তুমি কি আমাকে নিয়ে অন্য কিছু খেলছো? তোমার ওই মৃদু হাসি আর দৃঢ় চোখ আমাকে কোথাও না কোথাও ছুঁয়ে যাচ্ছে। আর ঠিক সেই মুহূর্তেই তৃষার ফোন বেজে উঠল। স্ক্রিনে নাম মিস্টার আবির। তৃষা মোবাইলের স্ক্রিনে তাকিয়ে, স্ক্রিনে ভেসে উঠছে মিস্টার আবির। একটু দম নিয়ে কলটা রিসিভ করলো। হ্যাঁ। আপনি কি ঠিক আছেন ম্যাম? এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমার নেই। কখনো কখনো সময় না থাকলেও কিছু শব্দ দরকার হয়। তোমার সাহস বেড়ে গেছে মিস্টার আবির। আপনি আমাকে সাহসী বানিয়েছেন ম্যাম। গুড নাইট। কল কেটে দিলেও তৃষার মনটা শান্ত হলো না। কেমন একটা অজানা অস্থিরতা পেয়ে বসেছে তাকে। আবিরের কথাগুলো তার ভেতরকার এক গোপন দরজায় টোকা দিয়ে গেল। পরদিন অফিসে। কিরে, আজকে একটু বেশি চুপচাপ দেখাচ্ছে তোকে। কারণ চুপ করে থাকাটাও একরকম যুদ্ধ। তুই কি এখনো ছোটবেলার সেই কথাগুলো মাথায় রাখিস? হ্যাঁ, বাবা বলেছিলেন একদিন তুমি এমন এক মেয়েকে বিয়ে করবি যাকে ভালোবাসতে শিখতে সময় লাগবে, কিন্তু একবার ভালোবেসে ফেললে সে আর কাউকে জায়গা দেবে না। তার কথাই বিশ্বাস করেছি। তোর কথা শুনে তো মনে হচ্ছে মেয়েটা তৃষা। সেই বাবার পুরনো বন্ধুর মেয়ে। আমার বিয়ে ছোটবেলাতেই ওর সাথেই ঠিক হয়েছিল, কিন্তু তৃষা কিছুই জানে না। কি বলিস? তুই তো কবে থেকেই ওর কাছে আসিস, অথচ সেই জানে না? জানে না, আর আমি চাইও না এখন জানুক, কারণ আমি চাই সে আমাকে নিজের মতো করে চিনুক, আমার পরিচয় ছাড়াও ভালোবাসুক। অন্যদিকে তৃষার রুমে আয়নার সামনে দাঁড়িয়ে। আবির, এই ছেলেটা কেন বারবার আমার ভাবনার মাঝে আসে? আমি কি সত্যিই দুর্বল হয়ে যাচ্ছি? ভেতরের মন বলল, হ্যাঁ তৃষা, তুমি দুর্বল হচ্ছ, কিন্তু সেটা আবিরের সাহস আর শ্রদ্ধার কাছে, যে এতদিন কেউ তোমাকে দেয়নি। একটা মিটিং রুমে একান্তে। মিস্টার আবির, আপনি যদি একটা প্রশ্নের সত্য উত্তর দেন তাহলে আপনাকে আজকের কাজ থেকে ছুটি দেব। বলুন ম্যাম। আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? হ্যাঁ, একমাত্র তাকেই যার নাম এখনো জানে না সে নিজেই। মাথা ঘুরে গেল তৃষার। কিছু একটা অনুভব করলো, কিন্তু প্রকাশ করলো না। ছুটি দিলাম। রাতে চৌধুরী ভিলাই। তৃষা, তোর এই কাজিনের মেয়ে রিনার কথা শুনেছিস? আজ তার এঙ্গেজমেন্ট। শুনেছি, তবে এত দ্রুত সবকিছু হয়ে গেল? সময় তো কারোর জন্য দাঁড়ায় না মা। এক সময় তো তার বাবাও চেয়েছিলেন তোকে তার বন্ধুর ছেলের সাথে বিয়ে দিতে। সেই ছেলেটা আজও সেই দিকেই তাকিয়ে আছে। তুমি কি বললে মা? হ্যাঁ, তোরা এখন ছোট ছিলি, তাই তোকে বলা হয়নি কখনো। সেই ছেলেটা নাকি আজও বাবার পছন্দ ধরে রেখেছে। অজান্তেই আবিরের মুখ মনে পড়ে গেল। হয়তো তৃষা নিজেই জানে না সে কাকে খুঁজছে। কিন্তু সময় তার সামনে আস্তে আস্তে সত্য তুলে ধরছে। পরদিন অফিসে। আর কতদিন লুকিয়ে থাকবি তৃষা? একদিন যখন জানবি তুই আমার কাগজে কলমে বউ, তখন কি চোখ তুলে তাকাতে পারবি আমার দিকে? তৃষা চুপচাপ ওর ডেস্কে বসে। আবির, তুমি কে আসলে? আর কেন আমি তোমার মধ্যে আমার হারিয়ে যাওয়া শান্তি খুঁজে পাই? তোমাকে শাস্তি দিতে গিয়ে কি আমি নিজেই তোমার বাঁধনে আটকা পড়ছি? তৃষার মন আজ বেশ অস্থির। অফিসে ঢুকেই মনে হলো সবাই তাকিয়ে আছে তার দিকে, অথচ কারো চোখে সরাসরি কিছু নেই। যেন বোঝার চেষ্টা চলছে তৃষা চৌধুরীর পরিবর্তন ঠিক কোন দিকে। কি রে রাগি রানী, আজকাল তোর হাসিটা দেখে একটু বেশি উজ্জ্বল। যা বলিস, আমি কি হেসেছি? মনের মধ্যে ফুল ফুটলে মুখের কোণেও তো একটা নরম স্পর্শ পড়ে নাকি? তৃষা চুপ করে গেল, কেউ যেন বুঝে না ফেলে। অন্যদিকে আবিরের ডেস্কে। তুই কি তৃষা ম্যামকে কখনো বলবি ও তোর শৈশবের বিয়ে ঠিক হওয়া বউ? এখন না, আমি চাই ও নিজে থেকে আমাকে বুঝুক, ভালোবাসুক, পরিচয়ের জোরে নয়, মনের টানেই। কিন্তু সাবধানে থাক,
একদিন সত্যি প্রকাশ পেলে ওর ইগো ভেঙে পড়ে। আমি ভাঙা গড়ে তুলতে রাজি, কিন্তু মিথ্যে অভিনয় করে কিছু জিততে চাই না। একটা কনফারেন্স রুমে ক্লায়েন্ট মিটিং চলছে। তৃষা সবার সামনে দাঁড়িয়ে। আমাদের টিমের তরুণ সদস্য মিস্টার আবির প্রজেক্ট প্রেজেন্টেশনে এক একভাবে নেতৃত্ব দিয়েছেন। আমি চাই সবাই ওকে একটা বড় হাততালি দিন। পুরো রুমে হাততালি বেজে উঠল। আমির অবাক চোখে তৃষার দিকে তাকালো। তৃষা চোখ সরিয়ে নিলেও ঠোঁটে এক ঝলক মুচকি হাসি খেলে গেল। বিকেলে তৃষা নিজের রুমে ডেকে পাঠালো আবিরকে। মিস্টার আবির, আজ একটা ব্যক্তিগত প্রশ্ন করব, উত্তর দিতে আপনি বাধ্য নন। আমি সব প্রশ্নের উত্তর দেব যদি প্রশ্নটা আসে আপনার কাছ থেকে। আপনি কি আগে থেকে কাউকে বিয়ে করার প্রতিশ্রুতি? হ্যাঁ, একজন আছেন। তৃষার চোখটা হালকা কেঁপে উঠল। ও, আপনি তাহলে সৎ? কিন্তু সেই মেয়েটা জানে না সেই আমার সব, আর আমি এখনো অপেক্ষা করছি সে নিজে থেকে আমার জীবনে আসুক। আপনি কি এখনো তাকে ভালোবাসেন? প্রতিদিন। আর আপনার প্রতি যতটা শ্রদ্ধা জন্মেছে সেটাও একই জায়গায় দাঁড়িয়ে। তৃষা চুপচাপ কিছু বলতে চায় কিন্তু ভাষা খুঁজে পায় না। রাতে চৌধুরী বিলায়। মা, যদি কাউকে নিজের অজান্তে ভালো লেগে যায় কিন্তু পরে জানো সে অনেক আগেই তোমার সঙ্গে বাধা ছিল, তাহলে সেটা আল্লাহর ইশারা মা। যাকে দূরে ভেবেছিলি সেই তো তোরই ছিল। সে যদি আবির হয় মা? কি বলছো তুমি? ও নিজে বলেনি, কিন্তু আজ ওর চোখ বলেছে। আমার কেন মনে হচ্ছে ওটা আবির। তৃষার রাতে ঘুম আসে না। চোখ বন্ধ করলেই আবিরের চোখ জলজল করে ভেসে ওঠে। সে চোখে কোনো প্রশ্ন ছিল না, ছিল উত্তর। যে উত্তর তৃষা অনেকদিন ধরে খুঁজে ফিরছে অজান্তেই। চৌধুরী বিলা। মাঝরাতে তৃষা হঠাৎ করে ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলল। পুরনো কিছু চিঠিপত্র আর তার বাবার হাতে লেখা কিছু নোট ছিল সেখানে। হঠাৎ একটা চিঠিতে চোখ আটকে গেল। চিঠির উপরে লেখা ছিল রফিক সাহেবের পুত্র আবিরের নামে। তৃষার চোখ ছলছল করে উঠল। চিঠিটা খুলে পড়া শুরু করলো। প্রিয় বন্ধু রফিক, তোদের আবির আর আমার তৃষাকে আমি একসাথে দেখতে চাই। বিয়েটা যখন ঠিক করলাম তখন জানতাম ওরা বড় হয়ে নিজে নিজেই বুঝে যাবে একে অন্যকে। তৃষা হয়তো রাগী, কিন্তু আবিরের মতো শান্ত ছেলে ওর রাগকে ভালোবাসায় বদলে দেবে। ইলিয়াস চৌধুরী। তৃষা চুপচাপ। দু চোখ বেয়ে নেমে এলো দু ফোঁটা অচেনা জল। আমি কি তবে অজান্তেই তোমার আবির? পরদিন অফিসে তৃষার চোখে আজ অদ্ভুত এক নীরবতা। আবিরের সামনে এলেও কোনো কথা বলছে না। আবিরও বুঝতে পারছে কিছু একটা বদলে গেছে। ম্যাম, আপনি ঠিক আছেন? তুমি যদি আজ আমার সামনে এসে বলো তুমি আমার অধিকার, আমি কি বলবো জানো? এটা কি হঠাৎ মনে পড়লো? কিছুই হঠাৎ আসে না আবির, যা থাকে লুকানো থাকে, সময় মতো প্রকাশ পায়। সেদিন রাতে আবির একটা লাল খামের মধ্যে পুরনো ছবি বের করলো। ছবিতে ছোট্ট তৃষা আর সে একই ফ্রেমে। পাশে দাঁড়িয়েছিলেন ইলিয়াস চৌধুরী আর রফিক সাহেব। আমি তো তোর স্বামী হয়ে এসেছি তৃষা, শুধু তুই জানিস না। তোর প্রতিটা ঘৃণার পেছনে লুকিয়েছিল একটা না জানা ভালোবাসা। অন্যদিকে তৃষার ঘরে তৃষা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রাখলো। আবির, আমি তোকে কতবার অপমান করেছি, কিন্তু আমার অজান্তে তুই তো আমার ছিলি সবসময়। তুই জানতিস আমি জানতাম না এই অন্ধকারটাই আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। পরদিন অফিসে এক অচেনা অতিথির আগমন। এক মধ্যবয়সী ভদ্রলোক এসে হাজির হলেন রিসেপশনে। আপনি কার সাথে দেখা করবেন? তৃষা চৌধুরীর সাথে। আমি তার ছোটবেলার চাচা। আমার কাছে কিছু আছে যা ওর জীবন বদলে দিতে পারে। রিসেপশন থেকে খবর যায় সরাসরি তৃষার কাছে। সে উঠে রুমে ডাকলো চাচাকে, কিন্তু সেই মানুষটা ঢুকেই একটা ফাইল এগিয়ে দিল। তোর বাবা আমাকে দিয়েছিলেন, সময় হলে দিতে বলেছিলেন। ফাইলটা খুলে তৃষা চমকে গেল। ভেতরে ছোটবেলার একটা বিয়ের রেজিস্ট্রেশন কাগজ। বর আবির, কনে তৃষা চৌধুরী। তারিখ 14 বছর আগে। আমি তাহলে তার ভেতরে সমস্ত অহংকার এক মুহূর্তে যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। যাকে সে আজ অবধি ছোটলোক ভেবে অপমান করেছে সেই তার নিয়তির পছন্দ। রাতে তৃষা ফোন করলো আবিরকে। কোথায় তুমি? ঠিক তো সীমানার বাইরে দাঁড়িয়ে। তুই ডাকলেই ভেতরে আসবো। তুমি যদি বলো আমি তোমার স্ত্রী, আমি কি বলবো? বলবি। তুমি এতদিন দেরি করলি কেন? তৃষা জানে এখন আবির তার শৈশবের বর, কিন্তু এই সত্য জানার পর তার মন হালকা হয়নি,
বরং আরও ভারী হয়ে গেছে, কারণ সে নিজে জানে আবিরের প্রতি সে যে ঘৃণা, অবহেলা, অপমান ছুড়ে দিয়েছিল সেইটা শুধু সম্পর্ক নয়, মানবিকতাকেও আঘাত করেছে। তবে তার ভয়, যদি আবির তাকে এখন গ্রহণ না করে। অফিসে মিস্টার আবির, আপনি একটু আমার কেবিনে আসুন। এখন সময় নেই ম্যাম, অন্য মিটিংয়ে যাচ্ছি। এই প্রথম তৃষা অনুভব করলো সম্পর্ক যখন চাই থেকে দাবিতে বদলে যায় তখন অনুভূতিগুলো পাথর হয়ে যায়। আবির বদলে গেছে, আর সে এই বদলের কারণ। সন্ধ্যায় অফিস ছুটির পর তৃষা একা ছাদে বসে আছে, হাতের মুঠোয় সে পুরনো ছবি, ছোট্ট আবির আর ছোট্ট তৃষা বিয়ের পোশাকে। তুমি যদি এখন এসে বলো আমি তোমায় আর চাই না, তাহলে আমি কি সত্যি ভেঙে পড়বো? অন্যদিকে আবির আসিফের সাথে। তুই এত দূরে চলে যাচ্ছিস কেন? কিন্তু কারণ কেউ যখন সময় মতো সত্যি জানে না তখন সেটা মিথ্যেও হয়ে যেতে পারে। তুই তো তৃষাকে ভালোবাসিস। ভালোবাসি বলেই তার অহংকারে নিজেকে হারাতে চাই না। আমি তার অধিকার, সে মানবে তো? পরদিন তৃষা সিদ্ধান্ত নিল সত্যিটা বলবে। সে একখানা চিঠি লিখল, সেখানে লিখল, আমি জানতাম না তুমি আমার বর, তবে জেনে গেছি বলে মাফ পেয়ে যাব এটা ভাবিনি। তুমি যদি আমাকে তৃষা নামে নয় তোমার বউ হিসেবেই আর একবার দেখতে পারো, তবেই সেই বিয়েটা আজ পূর্ণ হবে। তোমার প্রাক্তন হবু বউ। চিঠিটা রাখলো আবিরের ডেস্কে, কিন্তু একজন অফিস স্টাফ ভুল করে সেটা নিয়ে গিয়ে বস দিল বলে সবার সামনে ক্যান্টিনে। চিঠিটা খুলে পড়ে ফেললো কয়েকজন। আরে এ তো ম্যাডাম লিখেছে। তাইলে ম্যাডাম আর আবির স্যার। এমন সময় অফিসে শুরু হলো কানাঘুষা। তৃষা যখন বুঝতে পারলো চিঠি আবিরের হাতে নয়, চলেছে গসিপের শিকার হয়ে, তখনই ছুটে গেল ক্যান্টিনে। চোখে জল, গলায় কাঁপুনি, সামনে আবির বসে। এই চিঠি আমার লেখা? হ্যাঁ, তবে এটা কারোর হাসির বিষয় নয়। সবাই চুপ। আবির দাঁড়িয়ে গেল। তোমার লেখা কোনো চিঠি যদি পুরো পৃথিবী পড়ে ফেলে তবু সেটা আমার কাছেই প্রথমবার আসবে, তোমার চোখের ভাষায়। তৃষা চোখ নামিয়ে বলল, এখনো সুযোগ আছে আবির, বললে আমি সব ছেড়ে তোর হব। এখন যখন সবাই জেনে গেছে? না তৃষা, তুমি কখনো আমাকে মন দিয়ে চাওনি, তুমি শুধু চাইছো হিসেব মেলাতে। আমি ভুল করেছি, তাই তো ক্ষমা চাচ্ছি। ভালোবাসা দয়া নয় তৃষা, আমি ক্ষমা করলাম, কিন্তু এখনো তো ভালোবাসা ফিরে পাইনি। এই এক কথায় তৃষা যেন ভেঙে পড়ল। আবির তাকে ছেড়ে চলে গেল। অফিসে, ক্লাবে, বাড়িতে, সব জায়গায় লোকের মুখে তার গল্প। এবার সে বুঝল, মানুষের ইগো যদি ভালোবাসার উপরে চেপে বসে তবে ভালোবাসা শুধু হারায় না, বিষে পরিণত হয়। রাত 2টায় আবির ছাদে দাঁড়িয়ে। আমি তো চাইনি তোকে কাঁদাতে, চেয়েছিলাম তুই নিজে বুঝে বলবি। তুই বললি, কিন্তু দেরি করে ফেললি। তৃষা এখন প্রতিটি মুহূর্তে নিজেকে প্রশ্ন করে, আবির কি এতটা দূরে চলে গেছে যে আর ফেরানো যাবে না? সে আবার সেই পুরনো বাক্সটা বের করলো। বাবার চিঠিগুলোর ভাঁজে একটা ছোট ডায়েরি পাওয়া গেল, যার পৃষ্ঠায় কিছু টুকরো টুকরো লেখা। আজ আবির আমার খেলনার পুতুলটা ভেঙে দিল। ও বলল আমি দেখতে কুৎসিত, আমি আর আবিরের সাথে কথা বলবো না। তৃষার বয়স 7। তৃষার চোখ আটকে গেল। এসব তো আমি ভুলেই গেছি। আসিফ একদিন আবিরকে বলছে, জানিস তুই আর তৃষা যখন ছোট ছিলি তখন একদিন তোদের দুই পরিবার পিকনিকে গিয়েছিল, ওর পুতুলটা তো নষ্ট করেছিলি তুই। না রে, আমি তো পুতুল ধরেও দেখিনি। তৃষা হুট করে রেগে গিয়েছিল, ও ভাবলো আমি করলাম। এরপর থেকে তো ও একদম কথা বলতো না। হয়তো সেই একটা ভুল বোঝাবুঝি থেকেই তোরা দূরে চলে গেছিলি, আর সেটা তোকে সজ্ঞানেই আলাদা করে দিল। একটা ভুল বোঝাবুঝি, একটা পুতুল ভাঙা না ভাঙার প্রশ্ন। সেই ঘটনাই হয়তো তৃষার ছোটবেলার মনে একটা দাগ ফেলে দিয়েছিল, আর আবিরের মনে একটা অপূর্ণতা। তাদের দূরত্ব, অবহেলা, রাগ সবকিছুর শিকড় বেঁধে আছে সেই ছোট্ট বিকেলে। রাতে তৃষা আবিরকে দেখে বলল, তুমি কি মনে করো একটা ছোট পুতুল একটা জীবনের গল্প বদলে দিতে পারে? যদি সেই পুতুলের দোষে কেউ একজন কাউকে ভুল বুঝে চিরজীবনের দূরত্ব তৈরি করে, তাহলে অবশ্যই। আমি পুতুলটার জন্য না, আমি তোমার জন্য কেঁদেছিলাম সেদিন, জানো? আমিও কেঁদেছিলাম, কারণ তুই আমার কথা না শুনেই চলে গিয়েছিলি। ভালোবাসার সব গল্প এক পৃষ্ঠা থেকে শুরু হয় না, কখনো তার শুরুর পাতায় লেখা থাকে ভুল।
আবার সেই ভুল থেকে একদিন শুরু হয় সবচেয়ে সত্য গল্পটা। ভুল বোঝাবুঝি, অহংকার আর নিজের ভেতরে যুদ্ধে বিধ্বস্ত তৃষা এবার এক কঠিন সিদ্ধান্তে এসেছে। তার বিশ্বাস ভালোবাসা প্রমাণ চায় না, তবে ত্যাগ সবসময় পরীক্ষা দেয়। তাই সে এবার যা করতে যাচ্ছে সেটা শুধু আবির নয়, পুরো অফিসকে স্তব্ধ করে দেবে। অফিস বোর্ড মিটিং, তৃষা সকল সিনিয়র স্টাফ শেয়ার হোল্ডারদের সামনে দাঁড়িয়ে বলল, আমি আজ থেকে এই কোম্পানির চেয়ারের দায়িত্ব থেকে সরে যাচ্ছি। মিস তিশা, হঠাৎ করে এত বড় সিদ্ধান্ত, কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা আছে। আমি এতদিন বস হয়েছি, কিন্তু আজ মানুষ হতে পারিনি। আমি অন্যায় করেছি, অপমান করেছি, একজন স্টাফকে নয়, একজন মানুষকে। আবির পিছনে দাঁড়িয়ে সব শুনছে, মুখ শক্ত, চোখ অচেনা শান্ত। আমি কাউকে ক্ষমা চাওয়ার যোগ্য বলেও দাবি করছি না, তবে আমার এই পদত্যাগ আমার অহংকার ভাঙার প্রথম পদক্ষেপ। সবাই হতবাক, আর আবির সে ভাবেনি তৃষা এতটা করবে। তবে দেরি কি হয়ে গেল? তৃষা বেরিয়ে আসছে অফিস থেকে। হঠাৎ একজন এসে দাঁড়ালো সামনে। আবির, তুমি ভাবো এসব নাটক করে আমাকে ফেরত পাবে? না, আমি জানি তুমি আমাকে আর চাও না। চাওয়া আর প্রাপ্যের মাঝে একটা শূন্যতা থাকে। তুমি এতদিন সেটা অহং দিয়ে ঢেকেছিলে, আর এখন তুমি ত্যাগ দিয়ে তাকে পূরণ করতে চাও। আমি তোমাকে ভালোবাসি আবির, এই প্রথমবার, কোনো হিসেব ছাড়াই। আবির কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর পিছনে ফিরে হাঁটা দিল। তৃষার চোখে জল, এক পা দুই পা করে পিছিয়ে আসছে। তুমি যদি আজ থেমে না যাও, তাহলে আমি বুঝে নেব ভুলটা শুধু আমার ছিল না। আবির থেমে গেল, ধীরে ধীরে ফিরে এলো। আমি ছোটবেলাতেও থেমে গিয়েছিলাম, যখন তুই আমাকে না বুঝেই দূরে ঠেলে দিয়েছিলি। এবারও থেমে যাচ্ছি, তবে এবার হাতে হাত রাখার জন্য। দুজন মানুষ, যাদের মাঝখানে ছিল বছর বছর দোষ, ভুল, ইগো আর অন্ধকার, তারা আজ দাঁড়িয়ে আছে সত্যের আলোয়। আচ্ছা, আমি কি আবার অফিসে যোগ দিতে পারি? না, এখন তুই শুধু আমার বস না, বউ। ভালোবাসা যখন বাধা পেরিয়ে সামনে এগোতে চায়, ঠিক তখনই কোনো না কোনো অদৃশ্য ছায়া এসে দাঁড়ায় সামনে। আবির তৃষার সম্পর্ক যেন স্থির হতে না হতেই অতীতের এক অন্ধকার পাতা খুঁজে পেল আলো। চৌধুরী বিলা, গভীর রাত। তৃষা আয়নার সামনে দাঁড়িয়ে, মুখে অদ্ভুত এক শূন্যতা। আবিরের মুখে বলা প্রতিটা কথা তার কানে বাজছে, কিন্তু কোনো শব্দই স্থির হতে পারছে না। হঠাৎ ফোনটা বাজলো, গোপন নম্বর। হ্যালো, কে? তুই ভাবছিস তুই সব ভুল শুধরে নিয়েছিস? তুই জানিস না তোর ছোটবেলার সেই বিয়েটা কেবল একটা চুক্তি ছিল। কে আপনি? কি বলছেন এসব? তোর বাবা আর আবিরের বাবা, তারা শুধু ব্যবসার জন্য তোদের বিয়ে দিয়েছিল, ভালোবাসা সেটা ছিল না কোথাও। তৃষার পুরো শরীর কেঁপে উঠল। সে যেটাকে ভালোবাসা ভাবছিল সেটা যদি একটা ঠকানো ব্যবসায়িক চুক্তি হয়। অন্যদিকে আবিরের অফিস ডেস্কে একটা পুরনো চিঠি এসেছে ডাকযোগে। চিঠিটা খুলে আবির চমকে উঠল। চিঠির ভাঁজে একটা পেন ড্রাইভ, সাথে একটা চিরকুট। তুমি জানো না তোমার বাবার শেষ ব্যবসায়িক চুক্তি ছিল কাদের সঙ্গে? পেন ড্রাইভটা চালাও, সব উত্তর পাবে। আবির পেন ড্রাইভ চালাতেই পুরনো একটা ভিডিও চালু হলো। ভিডিওতে দেখা গেল তৃষার বাবা ইলিয়াস চৌধুরী এক কন্ট্রাক্টে সাইন করছেন কারো সঙ্গে, আর বলছেন, আমার মেয়েকে বিয়ে দিচ্ছি কারণ ওই কোম্পানিটা রফিকের ছেলের নামে ট্রান্সফার হবে। আমার মেয়ের ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই। আবির চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তৃষার চোখের প্রতিটা জল এখন তাকে চাপে ফেলছে। সে কি জানতো সব? তবে কি তৃষা ভালোবাসেনি কখনো? পরদিন অফিসে তৃষা আবির মুখোমুখি। তুমি কি জানো আমাদের বিয়েটা ব্যবসার একটা শর্ত ছিল? না, জানতাম না। কাল রাতেই কেউ একজন ফোনে বলেছে। তুমিও কি আমার ভালোবাসা শুধু সম্পত্তির চাবি হিসেবে দেখেছো? না, আমি কখনোই সেটা ভাবিনি। আমি শুধু তোমাকে ভালোবেসেছি। তবে এখন তো দেখছি আমরা দুজনেই ছলনার শিকার। তৃষা ভেঙে পড়েছে। আবির ছায়ার মতো চুপচাপ। তাদের প্রেমের শিকড় এখন সন্দেহে আক্রান্ত। এই মুহূর্তে তারা কেউ কাউকে ছেড়ে যেতে চায় না, তবু দুই পা পিছিয়ে আসছে, কারণ বিশ্বাস টলে গেছে। রাতে আবির খুঁজতে লাগলো সেই পেন ড্রাইভের উৎস। ফাইল ঘেটে বের করলো, প্রেরক ছিল এক রহস্যময়ী নাম, আরমান এস কাদের। তুই জানিস এই নামটা কোথায় শুনেছি? কোথায়? রফিক সাহেবের কোম্পানির পুরনো শত্রু ছিল এই কাদের। তোর বাবার সবশেষ
ক্ষতিটা করেছিল এই লোক। তাইলে এই ভিডিও, এই ফোন কল সব কিছুই ফাঁদ? সব কিছু এখন একটা ষড়যন্ত্রের জালে জড়িয়ে যাচ্ছে। তাদের ভালোবাসার পথ কেবল মান অভিমানের নয়, এবার এটা একটা যুদ্ধ। বিশ্বাস, প্রতারণা আর অতীতের ছায়ার বিরুদ্ধে। বিশ্বাস যখন বারবার ভেঙে পড়ে তখন শুধু সম্পর্ক না, মনুষ্যত্বও প্রশ্নবিদ্ধ হয়। আবির এখন দ্বিধায়, তৃষা কি সত্যিই নিষ্পাপ, নাকি সেও তার বাবার মতোই মুখোশের আড়ালে। তৃষা একা চৌধুরী বিলার ছাদে, হাতে আবিরের দেওয়া সেই ছোট্ট প্যান ড্রাইভটা। বারবার চেষ্টা করেও খোলা যাচ্ছে না। হঠাৎ কেউ এসে বলল, এটা খোলার কোড তোমার বাবার নাম নয়, তোমার নিজের নাম, মিস তৃষা চৌধুরী। তৃষা চমকে তাকালো। এক অচেনা লোক, ভদ্র মুখ, ধবধবে সাদা পাঞ্জাবি। আপনি কে? লোকটি হেসে বলল, আরমান এসকাদের, তোমার বাবার শেষ অপমানের ফলাফল। তৃষা বুঝলো সে মানুষটা যে ফোন করেছিল, যিনি পেনড্রাইভ পাঠিয়েছেন, এই লোকটাই। তোমার বাবা আমার বাবাকে পথে বসিয়েছিল, আজ আমি তোমার জীবনটাকেই পথে বসাতে এসেছি। আপনি যা খুশি করুন, আবিরের কোনো ক্ষতি করবেন না। আবির, তোমার দুজনে মিলে যা করছো সেটা তো একটা প্রতারণার ফল। তুমি কি জানো আবিরের বাবা রাকিব সাহেব এই ব্যবসার লোভে তোমার বাবার সাথে ছোট বেঁধেছিল আর তারপর আমাকে ফাঁসিয়েছিল। আপনি আমাদের প্রতিশোধের লক্ষ্য বানিয়ে কি পাবেন? শান্তি, একটা অসমাপ্ত ইতিহাসের শেষ টান। অন্যদিকে আবির চুপচাপ তৃষার ঘরের সামনে এসে দাঁড়িয়েছে। সব শুনেছে। দরজার পাশে দাঁড়িয়ে আবির চোখ বন্ধ করে। তুই যদি ফাঁদেও পড়িস আমি তোর পাশে থাকব, কিন্তু যদি সত্যি তুই আরমানের সঙ্গে যুক্ত থাকিস তাহলে আমি নিজেই তোকে শেষ করব। পরদিন তৃষা অফিসে যায় না। আবির তাকে ফোন দেয় না। তাদের মাঝে কিছু একটা জমাট বেঁধেছে। অবিশ্বাস। তৃষা ঠিক করে এবার সত্যি উন্মোচন করবে। সে চলে যায় তার বাবার পুরনো অফিসে, আর্কাইভ রুমে। সেখানে সে খুঁজে পায় এক গোপন নথি, এক কনফিডেন্সিয়াল ফাইল, যেখানে লেখা বিয়ের শর্তাবলী। পাত্র আবির হোসেন, পিতা রফিক হোসেন, পাত্রী তৃষা চৌধুরী। যদি দুই পরিবার চুক্তি অনুযায়ী সম্পত্তি ভাগাভাগি না করে তবে চুক্তি বাতিল। এই বিয়ের শর্ত গোপন রাখা বাধ্যতামূলক। তৃষা পড়তে পড়তে ফিসফিস করে, আমরা কখনোই ভালোবাসা দিয়ে শুরু করিনি, তবে আমি শেষ করতে চাই ভালোবাসা দিয়েই। আরমান আবার তৃষাকে ফোন দেয়। তোমার সামনে দুইটা রাস্তা, এক আবিরকে ছেড়ে দাও, দুই তোমার বাবার মতো শেষ দেখো। আমি তোকে 1 টাকাও দেব না। তুই চাইলে আমার জীবন নে, কিন্তু আবিরকে আঘাত করবি না। আরমান চিৎকার করে ফোন কেটে দেয়। কিন্তু তৃষা জানে সময় স্বল্প। সে এক কাজ করে আবিরকে পুরো কাহিনী লিখে একটা চিঠি পাঠায়। তোমার কাছে আমার সবচেয়ে বড় সত্য, আমি জানতাম না আমরা বিয়ের চুক্তিতে ছিলাম, কিন্তু এখন আমি জানি আমি শুধু তোমার হতে চাই, চুক্তি নয়, চাওয়ার জায়গা থেকে। যদি ভালোবাসা সত্যি হয় তুমি আসবে, না হলে আমি হারিয়ে যাব। তৃষা একটা লাল শাড়ি পরে ছাদে দাঁড়িয়ে। তার পেছনে কেউ একজন এসে দাঁড়ায়, ধীরে ধীরে হেঁটে। আমি জানো সব, আর তাও আমি এসেছি কারণ ভালোবাসা কখনো চুক্তির অংশ হয় না। আর যদি আবার কেউ আমাদের আলাদা করতে চায়? তবে এবার আমি শুধু প্রেমিক না, তোমার স্বামী হয়ে লড়ব। ভালোবাসার সবচেয়ে সুন্দর দিকটা হয়তো তখনই দেখা যায় যখন মানুষ স্রেফ থাকা থেকে ভালোবাসার মাঝে বাঁচতে শেখে। তৃষা আজকাল অনেক শান্ত হয়ে গেছে। আর আবির, সে তো সে আগেরই নীরব পাহারাদার, অভিমানী প্রেমিক। চৌধুরী ভিলার বাগান, সন্ধ্যা। তৃষা ধীরে হেঁটে আসছে, হাতে দুটো কফির মগ। আবির বাগানে বসে, চোখে ক্লান্তি, মুখে প্রশান্তি। আজ তোমার জন্য কফি বানিয়েছি, মুখে না দিলে চলে না। আবার যদি আগের মতো ভয়ানক কফি বানাও? এবার আমি স্ত্রী, বস না। চেষ্টা করো, ভালো না লাগলে হাত ধরেই খাওয়াবো। আমি চাই তুই প্রতিদিন এইরকম ভয় দেখিয়ে কফি খাওয়াস। আর আমি চাই তুই প্রতিদিন এই চোখে তাকাস, যেন আমি পুরো দুনিয়া। তুই তো আমার দুনিয়ার বাইরেই কিছু না। তৃষা এসে ওর কাঁধে মাথা রাখে। আবির ওর হাত ধরে রাখে বেশ কিছুক্ষণ। দুজনেই চুপচাপ। ওদের এই নীরবতা চিৎকারের থেকেও জোরালো ছিল। ঠিক তখনই তৃষার ফোনে একটা মেসেজ আসে। তোমরা যতই অভিনয় করো, অতীত কিন্তু চুপ করে থাকে না। কাল সকালে
পেছনের সব সত্য ফাঁস হয়ে যাবে। এই নাম্বারটা আগেও একবার এসেছিল। কেউ আবার শুরু করেছে। তুই ফোনটা দে, আমি দেখছি। আবির বুঝলো এই ছায়াটা আরমান, এর একার কাজ না। কেউ অফিসের ভেতরেই তাদের বিরুদ্ধে খেলছে, আর তার প্রমাণ আজকে সকালেই প্রকাশ পাবে। পরদিন সকাল, কোম্পানির নামকরা এক নিউজ পোর্টালে হেডলাইন: চৌধুরী গ্রুপের উত্তরাধিকারী আবির হোসেন ফেক ডিগ্রি নিয়ে কোম্পানির পরিচালনার দায়িত্বে। চৌধুরী গ্রুপের উত্তরাধিকারী আমির হোসেন ফেক ডিগ্রি নিয়ে কোম্পানি পরিচালনার দায়িত্বে। ভুয়া পাসপোর্ট, বানোয়াট সার্টিফিকেট সবই আবিরের নামে। এ তো সরাসরি তোমার বিরুদ্ধে প্ল্যান। এটা কেউ অফিস থেকেই করেছে। আর কেউ না, এই চক্রান্তে সেই লোক আছে যে আমার সবচেয়ে কাছের ভেবেছিলাম। আবির অফিসে পৌঁছাতেই দেখে কয়েকজন শেয়ার হোল্ডার তার পদত্যাগ দাবি করছে। তৃষা সব সামলানোর চেষ্টা করছে, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। হঠাৎ একটা ছেলেকে দেখা গেল লুকিয়ে কিছু বলতে চাইছে। আসিফ: ভাই, আমি সব জানি। এই সব ডকুমেন্ট তোরা যেখানে রাখিস সেখান থেকে কপি করা হয়েছিল, আর এটা করেছে একজন তানভীর, সিনিয়র অ্যাডমিন। তানভীর? সে তো আমার বাবার সময় থেকে কাজ করছে। ওই আরমান এর পেছনের মানুষ, চেয়েছিল অফিসের পাওয়ার নিজের করে নিতে। তৃষা চোখে জল নিয়ে বলল, ভালোবাসার পরীক্ষা নিতে এসেছিলাম আমি, কিন্তু এখন জানি ভালোবাসা নিজেই পরীক্ষা হয়ে দাঁড়ায়। আমি এবার কাউকে ছাড়বো না। আমার পরিবার, আমার প্রেম, আমার সম্মান সব বাঁচাতে লড়বো। তুই শুধু পাশে থাকিস। আমি তো তোর পাশে না, তোর বুকের সাথে থাকবো। জয় না হওয়া পর্যন্ত হাত ছাড়বো না। রাত গভীর, চারপাশে নীরবতা, কিন্তু তৃষার চোখে ঘুম নেই। পাশে ঘুমিয়ে থাকা আবিরের দিকে চেয়ে তার মনে কেবল একটা কথাই ঘুরছে: আবিরের অসম্মানের পেছনে যে আছে সে কি আজও আমাদের চারপাশেই? তৃষা উঠে পড়ে, হাতে একটা মোবাইল, মাথায় আগুন। সে ডায়াল করে পুরনো বান্ধবী সানজিদাকে। হ্যালো, তুই কি এখনো তানভীরের সাথে কাজ করিস? তুই জানিস? হ্যাঁ, আর এখন আমি শুধু জানতেই চাই না, প্রমাণও চাই। সানজিদা তৃষার কলেজের বান্ধবী। কয়েক বছর আগে সে চৌধুরী গ্রুপে অল্পদিন কাজ করেছিল, তারপর একদিন হঠাৎ চাকরি ছেড়ে চলে গিয়েছিল। সে তখন বলেছিল, তোর অফিসটা নোংরা রাজনীতি দিয়ে ভরা। তৃষা শুনেছিল, বুঝেছিল না। সকালে তৃষা আর আবির দেখা করলো সানজিদার সঙ্গে এক ক্যাফেতে। তানবীর শুধু তোর বাবার নাম ভাঙিয়ে কোম্পানির ভেতর আধিপত্য চাইতো না, সে চেয়েছিল তুই ব্যর্থ হ, আর আমি সেই ব্যর্থতা ঘিরে তার হাতের পুতুল হই। ওকে ব্ল্যাকমেইল করেছিল? হ্যাঁ, আমার কাছে এখনো সেই ভয়েস রেকর্ড আছে যেখানে সে বলেছে তিশাকে নিচে নামাতে পারলেই পুরো কোম্পানি আমার হাতে আসবে। তোকে আমি আর মুখ লুকিয়ে থাকতে দিব না। তুই সেই রেকর্ডটা দে, এবার আমি নিজেই মুখোশ খুলবো। রাত 9টা, চৌধুরী গ্রুপের স্পেশাল বোর্ড মিটিং। সবাই চুপ, তানভীর মাথা উঁচু করে বসা। তৃষা উঠে দাঁড়ায়, ল্যাপটপ চালু করে রেকর্ড বাজায়। তানভীরের কণ্ঠ: ওকে অফিস থেকে তাড়াতে পারলে তৃষার প্রতি কারো আস্থা থাকবে না। আবিরকে ফাঁসিয়ে দিলে তৃষার সব কিছু ভেঙে পড়বে, আর তখন আমি হব চৌধুরী গ্রুপের আসল চেয়ারম্যান। ঘরটা গরম হয়ে ওঠে, সবার মুখে বিস্ময়। এই রেকর্ড ভুয়া, আমি কিছু বলিনি। আবির ধীরে উঠে দাঁড়ায়, চোখে আগুন। সত্যি আর মিথ্যার পার্থক্য তোকে শিখিয়ে দিতে পারি, কিন্তু এখন আমি তোর মুখে শুধু ভয় দেখতে চাই। তানভীর সবার সামনে একেবারে চুপ হয়ে গেল। তৃষা জানে শত্রু এবার মুখ খুলেছে, কিন্তু শেষ হয়নি সব। মিটিং শেষে তৃষার ফোনে আবার সেই গোপন নম্বর থেকে SMS। তানভীর তো ছিল কেবল প্রথম চাল, এখন দেখবি দ্বিতীয় চাল কেমন হয় মিস তৃষা চৌধুরী। আবার কারা যেন ছায়ার আড়ালে বসে খেলছে আরো বড় খেলা। এবার হয় আমি ভাঙবো, নইলে পুরো দুনিয়া আমার হাতে গড়া সম্পর্ককে চূর্ণ করে দেবে। তুই আর একা না, আমরা এবার শুধু ভালোবাসা না, যুদ্ধ করব একসাথে। ভালোবাসা যেমন মানুষকে জোড়া দেয়, ঠিক ঠিক তেমনই কিছু গোপন সত্য ভালোবাসার ভিত কাঁপিয়ে দেয়। আজকের দিনটা ঠিক তেমন। দুপুর 1টা, আবিরের বাড়ি। আবির অফিস থেকে ফিরে এসে দেখে আয়েশা বেগম চুপচাপ বসে আছেন, হাতে একটা খোলা চিঠি, চোখে জল, ঠোঁট কাঁপছে। মা, কি হয়েছে? এই চিঠিটা এসেছে তোমার বাবার পুরনো এক বন্ধুর কাছ থেকে।
তোমার বিয়ের আসল রহস্য আমি এখন জেনে গেলাম। আবির চমকে উঠে চিঠিটা হাতে নেয়। চিঠির ভিতর থেকে শোনা যাচ্ছে কণ্ঠস্বর। প্রিয় আয়েশা, তুমি জানো তোমার স্বামী রফিক আর ইলিয়াস চৌধুরী একসময় বন্ধু ছিল, কিন্তু ব্যবসায়িক লোভ তাদের দুজনকে বদলে দেয়। তোমার ছেলে আর তৃষার বিয়ে কেবল একটি সম্পত্তি ভাগের গেম ছিল। ওরা এই বিয়ে করেছিল জমি ও কোম্পানির শেয়ার রক্ষার জন্য। রফিক চাইতো তার ছেলে ধনী ঘরে বিয়ে করুক, আর ইলিয়াস চাইতো তার মেয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে। ওরা যখন তোদের বিয়ে ঠিক করেছিল তখন তুই 4 বছর বয়সী আর তৃষা মাত্র 2। বিয়েটা হয় গোপনে, কিন্তু তোর বাবা সেই কাগজপত্র গায়েব করে দেয়, যেন তোর জানা না থাকে এই বিয়ের কথা। সেই ক্ষতটা আজও আমার বুকে। সোহানুল ইসলাম। রফিক সাহেবের সহপাঠী এখন অসুস্থ। আবির ফ্যাল করে চিঠির দিকে তাকিয়ে থাকে। তৃষা তো কিছুই জানতো না, সে নিজেও অন্ধকারে ছিল। তবে কি এই ভালোবাসা নিছক এক কাগজের জাল? মা, তুমি এসব জানাতে পারলে না? আমি নিজেও জানতাম না। তোমার বাবার মৃত্যুর পরে চিঠি আমার কাছে এলো, কিন্তু সাহস পাইনি দিতে। আমি ভয় পেয়েছিলাম তুমি তৃষাকে ছেড়ে। অন্যদিকে অফিসে তৃষা আজ তীব্র রাগে অফিসে ঢুকেছে। তানভীর তো ধরা পড়েছে, কিন্তু অফিসে এখনো আছে একজন গুপ্তচর, যে বাইরে থেকে তথ্য পাচার করে দিচ্ছে সবার সামনে চিৎকার করে। আজই বের হবে সে। আমার অফিসের বিশ্বাসঘাতক থাকলে আমি আর এই চেয়ার ধরে রাখবো না। তৃষা জানে না কে সেই চর, কিন্তু সে কাউকে ছাড়বে না। ঠিক তখনই সিকিউরিটি একটা ভিডিও ক্লিপ নিয়ে আসে। ওই ভিডিওতে দেখা যায় একজন স্টাফ রুমানা নিয়মিত কাগজপত্র আর তথ্য আরমানের কাছে পাঠাচ্ছে। রুমানা তুই? আমি তো শুধু আমার স্বামীকে বাঁচাতে চেয়েছিলাম। আরমান আমার স্বামীর নামে জেলখানার ভয় দেখিয়ে বলেছিল তথ্য দিতে। সব বুঝি, কিন্তু বিশ্বাসঘাতকতা করার আগে একবার আমার কাছে বলতে পারতি তুই আমার আস্থা ভেঙেছিস। এ অফিসে তোর কোনো জায়গা নেই, গেট আউট। তৃষার চোখ লাল। আরমান ধীরে ধীরে সবার বিরুদ্ধে মোহ ভাঙিয়ে দিচ্ছে। রাত, আবির তৃষার মুখোমুখি। আবির চুপচাপ তৃষার সামনে দাঁড়িয়ে। তৃষা বুঝতে পারছে কিছু একটা হয়েছে। কি হয়েছে আবির? আমরা ছোটবেলায় বিয়ে হয়ে গেছিল তৃষা। কি বলছো? বিয়ে? আমাদের সেই পুরনো সম্পর্কটাই আজকের এই ভালোবাসাকে প্রশ্নবিদ্ধ করছে। আমি বুঝতে পারছি না আমাদের শুরুটা কি চুক্তি ছিল নাকি নিয়তির লেখা ভালোবাসা। আমি জানতাম না, তবুও আমি তোর প্রেমে পড়েছি। আর আজ আমি জানি আমি তোর জন্যই জন্মেছি। ভালোবাসা যেমন প্রশ্ন তোলে, তেমনই উত্তরও খুঁজে আনে। আবির তৃষা এবার মুখোমুখি দাঁড়িয়েছে এক সত্যের কাছে, যা একসাথে বাঁধতেও পারে আবার আলাদা করতেও। ভালোবাসা শুধু রোমান্টিকতার নাম নয়, কখনো সেটা একটা যুদ্ধ, কখনো একটা বিপ্লব। আর আজ তৃষা সেই বিপ্লবের মুখে। সকাল 8টা, চৌধুরী ভিলা। তৃষা আয়নার সামনে দাঁড়িয়ে জোরে চুল আঁচড়াচ্ছে। হঠাৎ নিচ থেকে চিৎকার। তৃষা, তাড়াতাড়ি নিচে আয়, পুলিশ। তৃষা ছুটে আসে, দেখে 3 জন পুলিশ অফিসার দরজায়। আবির হোসেন, আপনাকে অর্থ আত্মসাৎ ও ভুয়া ডকুমেন্ট জমা দেওয়ার অভিযোগে আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। কি বলছেন এসব? পুরোপুরি মিথ্যে। তৃষা, ওদের কাজ করতে দাও। আমি জানি কে এই নাটকের পেছনে আছে। আবির হাত কড়া পরে বেরিয়ে গেল। তৃষা তাকে শক্ত করে ধরে বলল, এ লড়াইতে তুই একা না আবির, আমি আছি তোর সঙ্গে, তুই হারাবি না। পরদিন তৃষা অফিসে ঢুকেই সবার সামনে দাঁড়িয়ে বলল, তোমরা যারা ভেবেছিলে আবিরকে সরিয়ে আমি দুর্বল হয়ে পড়ব, তারা ভুল। আজ থেকে আমি শুধু তোমাদের বস না, আমি আবির হোসেনের বউ। আর সেই পরিচয়টাই হবে আমাদের সবচেয়ে বড় ভয়। অন্যদিকে জেলখানায় আবিরকে এক কোণে বসিয়ে রাখা হয়েছে। এক পুলিশ অফিসার এসে গোপনে বলে, আপনার বিরুদ্ধে রিপোর্ট করেছিল এক্স ইন্টারনাল কন্টেনার মুস্তাক ইকবাল। আরমানের ঘনিষ্ঠ লোক সে, এখন লুকিয়ে আছে। আবির মাথা নিচু করে বসে থাকলেও চোখে এক ভয়ঙ্কর ঝড়। রাত 11টা, তৃষার গোপন চাল। তৃষা ল্যাপটপ খুলে সিকিউরিটি ফুটেজ চেক করতে থাকে। আসিফ এসে বলে, ম্যাম, মোস্তাক সাহেব অফিসের পিছনের দরজা দিয়ে 3 দিন আগেও ঢুকেছিল। আমি তার কনফারেন্স রুমের ভয়েস রেকর্ড পেয়েছি। কপিটা আমায় দাও, আমি এটা
কোর্টে জমা দেব। পরদিন কোর্টে তৃষা দাঁড়িয়ে, কোর্টে আবিরকে আনা হয়েছে। সবাই চুপ। জজ সাহেব বললেন, আপনার পক্ষ থেকে কিছু প্রমাণ আছে ম্যাডাম? হ্যাঁ স্যার, এই ভয়েস রেকর্ডটা শোনা যাচ্ছে। মোস্তাক নিজেই বলছে কিভাবে সে আবিরকে ফাঁসিয়েছে। আবির যদি বাইরে থাকে তাহলে তৃষা চৌধুরী একা পড়বে, তখন আমি পুরো কোম্পানি আমার নামে করে ফেলতে পারবো। আবির তৃষার দেখা কোর্টের গেটের সামনে তৃষা দৌড়ে এসে আবিরকে জড়িয়ে ধরে। চারপাশে ক্যামেরা, ফ্ল্যাশ, মিডিয়া তাদের ভালোবাসাকে আটকে রাখতে পারল না। আমি বলছিলাম না তুই একা না? তুই শুধু আমার স্ত্রী না, তুই আমার সম্মান, আমার বাচ্চা। কিন্তু ঠিক তখনই এক ছায়ামূর্তি তাদের পেছনে দাঁড়িয়ে, এক বৃদ্ধ লোক। লোকটা ফিসফিস করে, সত্যি জানলে তৃষ্ণা তোমায় ছেড়ে যাবে আবির। আবির ঘুরে তাকাতেই লোকটা গায়েব হয়ে যায়। এই কি তাহলে পুরনো কোনো মুখ? তৃষার বাবা, আবিরের কোনো আত্মীয়, নাকি সেই মানুষ যে জানে ছোটবেলায় সেই গোপন কাগজপত্র কোথায়? সকালে চৌধুরী ভিলা। তৃষার বাবা ইলিয়াস চৌধুরী খুব ভোরে ঘুম থেকে উঠে পড়েছেন। আজ তার চোখে ঘুম নেই। হাতে একটা চিঠি, যে চিঠির ভেতর তার পুরনো এক চুক্তির কপি। আজ তৃষা যদি জেনে যায় তার এই বিয়ের চুক্তির পেছনে শুধু পিতা নয়, ছিল এক প্রতারক, এক ব্যবসায়িক জুয়া, তবে কি আমার মেয়ে আমাকে ক্ষমা করবে? অন্যদিকে আবির আজ সকালে সে বৃদ্ধ লোককে খুঁজে পেতে পুরনো এলাকায় যায়। তার ধারণা লোকটা তার বাবার মৃত্যুর সময় হাসপাতালের আশপাশে ছিল। হঠাৎ এক পুরনো লাইব্রেরির সামনে দেখা হয়ে যায় মহিন চাচা নামে এক বৃদ্ধের সঙ্গে। আপনি কি চিনতেন রফিক সাহেবকে? চিনতাম না, আমি তার ছায়া হয়েছিলাম। সে যা করেনি আমি তা দেখে গেছি। তোর আর তৃষার বিয়ের কাগজ আমি আজও রেখে দিয়েছি। তোর বাবা বলেছিল একদিন আমার ছেলে সত্যি ভালোবাসবে মেয়েটাকে, তখনই দিবি কাগজটা। মহিন চাচা একটা পুরনো কাঠের বাক্স এগিয়ে দেয়। আবির কাপা হাতে খুলে দেখে ভিতরে আছে একটি পুরনো বিবাহনামা কপি। তাতে লেখা, বর আবির হোসেন, বয়স 5, কনে তৃষা চৌধুরী, বয়স 3, সাক্ষী মহিন আহমেদ, ইলিয়াস চৌধুরী, রফিক হোসেন। বিয়ের কারণ পারিবারিক ও আর্থিক সংযুক্তিকরণ। আমি কি তবে একটা চুক্তির বউকে ভালোবেসে ফেলেছি, নাকি আমার ভালোবাসাই ছিল সেই চুক্তির একমাত্র ন্যায্য সমাপ্তি? সন্ধ্যায় তৃষার রুম। তৃষার দরজার নিচে একটা খাম রাখা, তাতে লেখা, সত্য কখনো কেবল নদীতে বন্দি থাকে না, সে হৃদয়েও ঘা দেয়। তৃষা খাম খুলে দেখে সেই কাগজ, বিয়ের আসল দলিল। পেছনে লেখা, আমি জানি তুমি ভাববে আমি তোমার জীবন নিয়ে খেলেছি, কিন্তু বিশ্বাস করো আমি চেয়েছিলাম তোমার ভবিষ্যৎ নিরাপদ হোক। তাই একদিন যে ছেলেটা তোমায় ভালোবাসবে সেই যেন হয় তোমার স্বামী, সেটা নিশ্চিত করতে এই চুক্তি করেছিলাম তোমার বাবা। তৃষা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার মা এসে জিজ্ঞেস করে, রাত কি হয়েছে মা? আমি তো তাকে অপমান করেছি, তাকে ছোট লোক বলেছি। সে আমার নির্ধারিত জীবন সঙ্গী, আর আমি তাকে কষ্ট দিয়ে দিয়েছি শুধু অহংকারে। রাত 11টা, রেইন কফি শপ। তৃষা একা বসে আছে, বাইরে বৃষ্টি। তখনই আবির এসে বসে তার সামনে। তুই কি জানিস? আমি জানি। ব্যাগ থেকে কাগজটা বের করে রাখে টেবিলে। এটা একটা পুরনো কাগজ, কিন্তু আমার চোখের জলটা এখন একদম নতুন। তুই কি এখন আমাকে ভালোবাসিস, নাকি এখন থেকে শুরু করবি? আমি তো ভালোবেসে ফেলেছি। জানতাম না তুই আমার ছিলি, কিন্তু আজ জানি তোকে হারানোর ভয়টা অনেক বেশি হয়ে গেছে। জায়গা চৌধুরী বিলার ছাতময়। রাত 9টা, মেঘলা আকাশ, হালকা ঠান্ডা বাতাস। রাতের আকাশটা আজ বড় নরম, বড় চুপচাপ। আকাশের চাঁদ যেমন ধরা যায় না, তেমনি আবির তৃষাকে দেখেও ছুতে পারত না এক সময়। আজ ছাদে দাঁড়িয়ে দুজন একসাথে, নীরব কিন্তু মনের ভিতর ঝড়। আবির, তোকে একটা কথা বলবো? বল। আমি তোকে প্রথমে অপছন্দ করতাম না, বিশ্বাস করতাম না, কিন্তু এখন তোকে ছাড়া কিছুই ভাবতে পারি না। তুই আমার জীবনে আসা সবচেয়ে বড় সত্যি। আবির কিছু বলে না, শুধু তৃষার চোখের দিকে তাকিয়ে থাকে। এক অদ্ভুত নরম আলো ঝরছে ওর চোখ থেকে। তৃষার ঠোঁট কাঁপছে, চোখের জল চিকচিক করে। তখনই আবির ধীরে ধীরে এগিয়ে আসে। তৃষা পেছনে সরে না, তাদের মাঝখানের দূরত্বটুকু কমে আসছে। নিঃশ্বাসে মিশে আছে আবেগ। আমি তোকে প্রথম থেকেই চাইতাম। তোর রাগ, তোর ইগো সবকিছু নিয়েই তোর প্রেমে পড়েছিলাম। আজ যদি তুই সত্যি আমার হয়ে থাকিস তাহলে। তৃষা চোখ বন্ধ করে ফেলে, আর এক মুহূর্ত কথা বলে না তারা। আবির ধীরে ধীরে
তার কপালের উপর ঠোঁট ছুঁয়ে দেয়। তারপর তৃষা নিজেই চোখ মেলে তাকায় এবং চোখ দিয়ে বলে, আরো কাছে এসো। আবির আর দেরি করে না, তার ঠোঁট ধীরে ধীরে ছুঁয়ে যায় তৃষার ঠোঁট। কোনো অতিরিক্ততাও নেই, শুধু এক চুপচাপ ভালোবাসা, যেখানে আবির আর দেরি করে না, তার ঠোঁট ধীরে ধীরে ছুঁয়ে যায় তৃষার ঠোঁট। কোনো অতিরিক্ততা নেই, শুধু এক চুপচাপ ভালোবাসা, যেখানে সময় থেমে থাকে, শুধু তাদের দুজনে নিঃশ্বাসের শব্দ ভেসে আসে। তৃষার ঠোঁট কাঁপে, হাতটা উঠে গিয়ে আবিরের গলায় জড়িয়ে পড়ে, আর আবির তাকে কাছে টেনে নেয়, মুছে দেয় সব দুঃখ, সব অভিমান। এই চুমু ছিল কোনো সিনেমার নয়, ছিল একটা দীর্ঘ অপেক্ষার উত্তর, একটা নীরব প্রেমের প্রথম স্বীকৃতি। আবির কিছুক্ষণ তৃষার দিকে তাকিয়ে থেকে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল, শুষে নিতে থাকলো তার ঠোঁটের রস, যেন বহুদিন পরে সে গলা ভেজাচ্ছে। পরের দিন, জায়গা মুহিন চাচার পুরনো অফিস, সময় সকাল 10টা। আবির আর তৃষা এসেছেন মুহিন চাচার কাছে। তারা জানতে চায় আসল বিয়েটা কেন হয়েছিল, কেন এত বছর এই সত্য লুকানো ছিল। তোমাদের বাবা দুজন রফিক সাহেব আর ইলিয়াস চৌধুরী বন্ধু ছিল ঠিক, কিন্তু ব্যবসা আর প্রভাবের লোভে একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। এক সময় রফিক ভাই আবিষ্কার করেন যে ইলিয়াস চৌধুরী গোপনে তার ব্যবসার শেয়ার বিক্রি করে দিচ্ছিল বিদেশি এক গ্রুপকে। তখন রফিক ভাই পরিকল্পনা করেন, যদি মেয়ের সঙ্গে ছেলের বিয়ে হয় তাহলে আইনত কোম্পানির অংশীদার আমি থাকব। মানে আমার বাবা বিশ্বাসঘাতকতা করেছিল? শুধু তাই নয় মা, তিনি চেয়েছিলেন বিয়েটা হোক, কিন্তু কোনোদিনও যেন তুই জানতে না পারিস, কারণ তুই যখন বড় হবি তুই যেন আবিরকে ঘৃণা করিস, আর যেভাবেই কোম্পানিটা পুরো নিজের নামে করে ফেলবেন। কিন্তু সবচেয়ে বড় বিস্ফোরণ তখন হয়। তোমরা জানো তানভীর কে? হ্যাঁ বাবা, ওকে খুব বিশ্বাস করতো। তানভীর আসলে ইলিয়াস চৌধুরীর অবৈধ সন্তান, তৃষার সৎ ভাই। না, এটা মিথ্যে। আবির তাকে শক্ত করে ধরে রাখে। ওর মা ছিল চেম্বারে কাজ করা এক সাধারণ কেরানি। ইলিয়াস সাহেব ওকে দূরে সরিয়ে রেখেছিলেন, কিন্তু সে ফিরে আসে প্রতিশোধ নিতে। আমি এত অন্ধ ছিলাম, আমি বাবার অন্ধ বিশ্বাসে ওর সামনে সব কিছু তুলে দিয়েছিলাম। আবির তুলে ধরে চূড়ান্ত প্রমাণ, এক ডিএনএ রিপোর্ট। ডিএনএ রিপোর্টে পরিষ্কার লেখা তানভীর আহমেদ, পিতা ইলিয়াস চৌধুরী, সন্তান পিতৃ পরিচয়ে 98.7% মিলে গেছে। চূড়ান্ত মুহূর্ত, তৃষার বাবার মুখোমুখি। আমি সব জানি বাবা, আপনি আমার জীবনকে একটা বিজনেস প্রজেক্ট বানিয়েছিলেন। আপনি নিজের ভুল ঢাকতে আমার স্বামীকে ঘৃণিত বানিয়েছিলেন। আজ আমি আপনাকে ক্ষমা করলেও বিশ্বাস আর ফিরবে না। তুই চাইলে আমাকে ত্যাগ করতে পারিস মা, কিন্তু বিশ্বাস কর, আমি তোকে ভালোবাসতাম। আমি শুধু চাইতাম তোকে হেলায় ফেলনা না বানিয়ে প্রভাবশালী করে তুলতে। আমি তো এতকাল একটাই জিনিস খুঁজেছি, কারা আমার পাশে দাঁড়াবে নিঃস্বার্থভাবে, আর সেই মানুষটা ছিল আবির। শেষে এক শান্ত সন্ধ্যায় চৌধুরী বিলার উঠোনে সব পরিবারের উপস্থিতিতে আবির তৃষা আবার একে অপরের দিকে হাত বাড়ায়। এবার কোনো চুক্তি নেই, কোনো স্বাক্ষর নেই, শুধু দুইটা মানুষ, দুইটা আত্মা। এবার যদি হারাই তুই খুঁজে পাবি? আমি তোকে হারাতে দিইনি বলেই তুই এখনো আমার আছিস। হালকা ঠোঁট ছুঁয়ে যায় কপালে, একটা প্রতিজ্ঞা করে, এই ভালোবাসা এবার চুক্তির নয়, হৃদয়ের। স্থান মুহিন চাচার ঘর, সময় সকাল 9টা। তৃষা আবির ভাবছিল সব রহস্য শেষ, এখন শুরু হবে নতুন জীবন। কিন্তু মুহিন চাচা এবার যেটা বললেন তা যেন মাটির নিচে পোতা আরেক বিস্ফোরক সত্য। তোমরা যে বিয়েটাকে শিশুকালের খেলা ভেবেছিলে সে ছিল না কোনো ব্যবসায়ী শর্ত, তা ছিল এক ঐতিহাসিক রক্ষা কবচ, যা ভাঙা মানে দুই পরিবারের রক্তের অভিশাপ জাগিয়ে তোলা। ব্যাক স্টোরি, 30 বছর আগের কাহিনী। রফিক সাহেব ও ইলিয়াস চৌধুরী একসময় গাঁটছড়া বেঁধেছিলেন বংশের ঐতিহ্য রক্ষা করতে। তাদের পূর্বপুরুষের মাঝে এক অদ্ভুত কুসংস্কার চালু ছিল, যদি চৌধুরী বংশের কন্যা ও হোসেন বংশের পুত্রের মিল না হয় তবে পরবর্তী প্রজন্ম অভিশপ্ত হবে, রোগ, মৃত্যু ও পতনে জর্জরিত। রফিক সাহেব বিশ্বাস করতেন না, কিন্তু ইলিয়াস চৌধুরী কুসংস্কারাচ্ছন্ন ছিলেন, তাই তিনি গোপনে সেই বিয়েটা করিয়ে ফেলেন, কিন্তু শর্ত রাখেন, এই বিয়ে কেউ জানবে না, তৃষা জানবে না। তৃষা প্রতিক্রিয়া দেখায়, আপনারা একটা অভিশাপ ঠেকাতে আমার জীবন ব্যবহার করেছেন। তুই একটা ভয় ঠেকিয়ে দিয়েছিস মা, আজ তুই যদি আবিরকে ছেড়ে দিস এই অভিশাপ শুধু তোমাদের না
এই পুরো পরিবারে ছড়িয়ে পড়বে। মুহিন চাচা তখন এক পুরনো নথি বের করেন। নথির শিরোনাম চৌধুরী হোসেন রক্ত চুক্তি। 1869 সালে দুই বংশের পূর্বপুরুষে লিখিত চুক্তি করেছিলেন। চুক্তির ভাষা: আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বন্ধনে বাঁধলাম, যেন তারা ভালোবাসা না জানলেও প্রজন্ম রক্ষা করতে এই বন্ধন ভাঙে না। রহস্যের মূল টুইস্ট এখন। মুহিন চাচা আবিরকে আলাদা করে ডেকে বলেন, তুই কি জানিস তোর বাবা শেষ মুহূর্তে একটা অডিও রেখে গিয়েছিলেন? না। মুহিন একটি পুরনো প্যান ড্রাইভ দিয়ে বলেন, এটা শুধু তোর কানে শুনবি, কারো সামনে না। আমির একা ঘুরে বসে অডিও চালায়। রফিক সাহেবের কণ্ঠ: আবির, যদি কখনো তুই নিজের জীবন বিপদে রেখে তৃষাকে বাঁচাতে পারিস, তবেই বুঝবো তুই তাকে সত্যি ভালোবাসিস। কারণ এই বিয়ে শুধু বংশের নয়, এই মেয়েটা তোর নসিবের মানুষ। তাকে হারালে তুই সব হারাবি, এমনকি নিজেকেও। আর সাবধান, তানভীরই সেই ব্যক্তি যার মা তোর মা হয়ে উঠতে চেয়েছিল, কিন্তু আমি ফিরিয়ে দিয়েছিলাম। সেই অপমানের প্রতিশোধ নিতেই সে তোর জীবনে আগুন লাগাতে আসবে। পরের দিন তৃষার রুম। তৃষা আয়নার সামনে বসে। হঠাৎ জানালায় একটা ছায়া, কে যেন তাকে লক্ষ্য করছে। একটা চিঠি ছুড়ে দেওয়া হলো তার ঘরে। চিঠিতে লেখা: বিয়ে, চুক্তি, অভিশাপ এসব বাহানা, কিন্তু যদি তুই আবিরকে ভালোবাসিস তাহলে প্রমাণ কর, না হলে আমি তার জীবন শেষ করে দেব। তৃষা ছুটে যায় আবিরের কাছে। তৃষা কাপা হাতে আবিরকে চিঠিটা দেয়। তোকে হারালে আমার জীবন শেষ হবে। ও তো আগেই বলেছে আমার বাবা। আমি তোর জন্য জীবন দিতে পারি, কিন্তু তোকে হারাতে পারবো না। তাহলে রেডি হয়ে যা। তানভীর এখন আমাদের একমাত্র বাধা, তাকে সরাতে হবে যে কোনো মূল্যে। স্থান: শহরের প্রান্তে একটি পুরনো কারখানা। সময়: রাত 11টা। আবির সন্ধ্যা থেকে নিখোঁজ। ফোন বন্ধ, কোথাও কোনো খোঁজ নেই। তৃষা পাগলের মতো খুঁজছে। ঠিক এমন সময় একটা অচেনা নাম্বার থেকে কল আসে। তোর বিয়ে যদি সত্যি হয় প্রমাণ কর, তোর আবির এখন আমার হাতে। তাকে চাইলে একা এসো, নয়তো তার শ্বাস বন্ধ করে দেব। ঠিক 12টার মধ্যে পুরনো টেক্সটাইল ফ্যাক্টরিতে চলে আয়। তৃষার বুক হিম হয়ে গেল। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তায় ঝড় বৃষ্টি, কিন্তু তার চোখের ভিতর একটাই আগুন। আবিরকে ফিরে পেতে হবে, নিজের জীবন দিয়ে হলেও। পুরনো ফ্যাক্টরির ভিতরে 12:10 AM। তৃষা ছুটে ঢুকে ভাঙা দরজা দিয়ে। ভেতরটা অন্ধকার, ধোঁয়ায় ভরা। তখনই এক স্পটলাইট জ্বলে ওঠে। তাতে লেখা যায়, আবির বাঁধা পড়ে আছে একটা চেয়ারে, মুখে স্কচ টেপ, হাতে দড়ি বাঁধা, আর সামনেই দাঁড়িয়ে তানভীর, চোখে পাগলামি, হাতে পিস্তল। তোর বিয়েটা কাগজে হয়তো সত্য, কিন্তু তোর সাহস কতটা গভীর সেটা দেখব আজ। এক গুলি ওর মাথায় মারার আগে তুই বলবি এই আবিরের জন্য মরতেও পারিস কিনা। তৃষার চোখে রাগ আর জল। তৃষা সোজা দাঁড়িয়ে। ওর জন্য আমি মরতে পারি, আর তোকে মারতেও পারি। তোর মতো নোংরা রক্ত আমার স্বামীর গায়ে লাগতেও দেই না। স্বামী? হ্যাঁ, যে মানুষ নিজের ভালোবাসাকে জীবন দিয়ে রক্ষা করে, সে শুধু স্বামী না, সে আমার ঈমান। তানভীর পিস্তল তুলে ধরে। ঠিক তখনই তৃষা ঝাঁপিয়ে পড়ে তার উপর। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পিস্তল ছিটকে পড়ে দূরে। তানভীর তৃষার চুল টেনে ধরে ফেলে দিতে চায়, কিন্তু তৃষা ঘুরে গিয়ে একটা লোহার রড তুলে মারে তার হাতে। বাইরের পুলিশ সাইরেন বাজছে। তৃষা নিজেই যাওয়ার সময় আসিফকে বলেছিল লোকেশন পাঠাতে। পুলিশ ঢুকে পড়ে। তানভীর ধরা পড়ে যায়। আবিরের বাঁধন খুলে সে পড়ে যায় তৃষার বুকে। চোখে জল, কণ্ঠে ভেজা কৃতজ্ঞতা। তুই আসবি জানতাম, কিন্তু তুই আমার জন্য জীবন বাজি রাখবি ভাবিনি। ভালোবাসলে ভয় পায় না কেউ, আর তোর জন্য আমি শুধু বাঁচবো না, মরতেও পারি। রাতে চৌধুরী ভিলায় সবাই অবাক। এই তৃষা এত সাহসী হয়ে উঠল কখন? আজ আমার মেয়ে শুধু বউ না, সে একটা যোদ্ধা। আর আমি তার যুদ্ধজয়ী প্রেমিক। স্থান: চৌধুরী ভিলার ছাদ। সময়: বিকেল 4টা। সাদা ফুলে সাজানো, মাঝখানে কোরআন শরীফ রাখা, চারপাশে আত্মীয় স্বজন, মেহমান, নিকাহ রেজিস্টার ও আলেম। তৃষা আজ পরেছে হিজাব সহ সোনালি কাজের আনসারি শাড়ি। আমি পরেছে সাদা পাঞ্জাবি, পাজামা, মাথায় টুপি। আজ তারা শুধুই প্রেমিক প্রেমিকা নয়, আজ তারা হবু স্বামী স্ত্রী। নিকাহ শুরু। আবির হোসেন,
আপনি কি তৃষা চৌধুরীকে ইসলামী শরীয়ত অনুযায়ী কাবিন নামায় উল্লেখিত 10 লক্ষ টাকা মহারানায় স্ত্রী হিসেবে কবুল করেছেন? কবুল করছি। 3 বার কবুল করা হলো। এ বিয়ে আল্লাহর নামে সম্পন্ন হলো। দোয়া শুরু। হে আল্লাহ, এই দম্পতিকে জান্নাতের দম্পতির মতো জীবন দান করো। তাদের মধ্যে ভালোবাসা, রহমত, সহানুভূতি ও সম্মান বজায় রাখো। তাদের ভবিষ্যৎ সন্তানদের নেক বানাও। আমিন। কাবিন নামায় স্বাক্ষর। আবির ও তৃষা দুজনেই স্বাক্ষর করলো কাবিন নামায়। আবির তৃষার দিকে তাকিয়ে বলল, কবুল করছি। এইবার কেউ আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলতে পারবে না। এবার আমি শুধু তোমার অফিসের বস না, হালাল স্ত্রী। ওয়ালিমা আয়োজন সম্পূর্ণ সন্ধ্যায় চৌধুরী ভিলায় ওয়ালিমা। হালকা ইসলামিক গানের সুর, আত্মীয় বন্ধুরা শুভকামনায় ভরিয়ে দিচ্ছে নবদম্পতিকে। তৃষার মা শায়লা বেগম হেসে বললেন, এখন আমার মেয়ে বদমেজাজি বস না, এখন সে আদর্শ ঘরণী। আর আমি আর স্টাফ না, আমি এখন তার হালাল ভালোবাসা। রাত 10টা। আবির তৃষার রুমে। আবির তৃষার কপালে এক নিঃশব্দ চুমু দিয়ে বলল, আল্লাহর নামে শুরু করলাম আমাদের নতুন জীবন। তুই শুধু আমার স্ত্রী না, আমার দিনের পূর্ণতা। আর তুই আমার সবচেয়ে পবিত্র ভালোবাসা। রাত 12টা। চৌধুরী ভিলার বিশেষ সাজানো কক্ষে। ঘরভর্তি গোলাপ ফুলের পাপড়ি, হালকা সুগন্ধি আর চাঁদের আলোয় ঘেরা নরম আলো। তৃষা বিছানায় লাল শাড়িতে বসে আছে, নতুন কনে হয়ে, মাথা নিচু, হাতে মেহেদি রাঙানো। আবির ধীরে ধীরে ঘরে ঢোকে। পাঞ্জাবির গলার বোতাম খুলে মাথা থেকে টুপি খুলে রাখে। সে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে তৃষার দিকে তাকিয়ে থাকে চুপচাপ। তৃষা হঠাৎ বলে ফেলে, এত চুপ কেন? এখন আমি তোর স্ত্রী, ভয় পাচ্ছিস নাকি? না, ভয় না, শুধু ভাবছিলাম জীবনে এত সুন্দর কিছু আমি কখনো পাওয়ার যোগ্য ছিলাম না। তুই তো আমার চেয়ে অনেক বড় কিছু। আমি তো তোর জন্যই বানানো, হালাল পথে, হালাল ভাবে। আবির ধীরে এসে তৃষার পাশে বসে। তৃষা চোখ নিচু করে ফিসফিস করে বলে, আবির, আজ রাতে আমি তোর, শুধু তোর। এই শরীর, মন, বিশ্বাস সব তোর হোক। আর আমি তোর সম্মান রক্ষা করব, ভালোবাসবো যতক্ষণ না আল্লাহ আমাদের দুজনকে জান্নাতে মিলিয়ে দেয়। আবির তৃষার হাত ধরে, তার মেহেদি আঁকা হাতে হালকা চুমু খায়। তৃষার চোখ ভিজে ওঠে। এই প্রথম সে অনুভব করে একজন পুরুষ তাকে শুধু চায়নি, সম্মান করেছে, আগলে রাখতে চায়। আবির ধীরে তৃষার কপালে চুমু দিয়ে বলে, আজ থেকে তুই আমার হালাল জীবন সঙ্গী। তোর চোখে চোখ রেখে আমি সারা জীবন ঘুমাতে চাই। আর আমি তোর বুকে মাথা রেখে এই ঘুমেই হারিয়ে যেতে চাই, শুধু তোর হয়ে। তারা একে অপরের গভীরে আসতে লাগলো। দুজনে নিঃশ্বাস বাড়ি খাচ্ছে। আবির আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে তৃষার ঠোঁটে ঠোঁট ডুবালো। তার সারা শরীরের ভালোবাসা স্পর্শ এঁকে দিতে লাগলো। সেই রাত আকাশে চাঁদ ছিল, বাতাসে ছিল ভালোবাসার মিষ্টি গন্ধ। দুইটা হৃদয় যারা ভুল বোঝাবুঝি, রাগ, অভিমান পার করে আজ পরিপূর্ণ হলো ভালোবাসা আর হালাল সম্পর্কের আলোক ছায়ায়। চৌধুরী ভিলার সাজানো কক্ষ। সময় সকাল 7:30। রাতের শেষ ভাগে ফজরের আজানের ধ্বনি কানে আসে। সময় সকাল 7:30। রাতের শেষ ভাগে ফজরের আজানের ধ্বনি কানে আসে। আবির প্রথমেই চোখ মেলে, চুপচাপ তার পাশে তাকায়। তৃষা তার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে, চুল এলোমেলো, চোখে একরাশ শান্তি। আবির হালকা করে তার কপালে চুমু খায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আজ আমার সবচেয়ে বড় দোয়া কবুল করেছেন। ফজরের নামাজের সময়। আবির আস্তে করে তৃষাকে ডাকে, তৃষা, চল নামাজ পড়ে নিই। তৃষা আদৌ ঘুমে চোখ মেলে, হালকা হাসে। আজ থেকে আমার দিন শুরু হবে তোর পাশে নামাজ দিয়ে। ইনশাআল্লাহ, প্রতিদিন যতদিন আমরা বাঁচি। দুজন একসাথে উঁচু করে সাদা জায়নামাজে পাশাপাশি দাঁড়ায়। আবির ইমাম, তৃষা তার পেছনে। তাদের প্রথম নামাজ, এক হালাল জীবনের প্রথম দোয়া, প্রথম সকালের খুনসুটি। নামাজ শেষে তৃষা চুল ঠিক করছে আয়নায়। আবির এসে পেছনে দাঁড়ায়, আয়নায় তাকিয়ে বলে, আজকে তুই একদম অন্যরকম লাগছিস, যেন আয়নার মধ্যেও আলো কম, তোর মুখে বেশি। একদম মিথ্যা কথা বলিস না। মিথ্যা বললে তো গুনাহ হতো। আমি তো হালাল বউকে প্রশংসা করছি। তৃষা চোখ নিচু করে হেসে ফেলে। আবির এসে তার পাশে দাঁড়ায়, একটা ওড়না তুলে দেয় তার মাথায়। তুই শুধু সুন্দর না, তুই আমার গর্ব। এই সম্পর্ক
কখনো খুনছুটি, কখনো অভিমান, তবুও শেষ পর্যন্ত একে অন্যের অভ্যস্ততা, অভিমান আর আত্মার আশ্রয়। এখানেই তো ভালোবাসা না? এভাবেই চলতে থাকলো তাদের ভালোবাসা। সমাপ্ত।